আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথমেই বলবেন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ইদানিং সাউন্ডের বেশ প্রবলেম যাচ্ছে। খুব শীঘ্রই প্রবলেমটি দূর হবে। আমি আহ এই জন্য যতটুকু সম্ভব আরো টেকনোলজির পরিবর্তন আনতেছি। আপনারা শীঘ্রই সেটার আপডেট পাবেন। আমার একাধিক জায়গায় স্টুডিও থাকার কারণে যখন আমি একটি জায়গায় থাকি আরেকটি জায়গায় চলে যাই, তখন দেখা যায় কিছুটা পরিবর্তন হয়ে যায়। তো এইজন্য কিছু প্রবলেম আপনাদের ভোগ করতে হয়েছে। শীঘ্রই কেটে যাবে। আজকের আমার কাছে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি কি জানেন? এই যুদ্ধে আসলে জিতলো কারা? ট্রাম্প কি বলছে, ইরান কি বলছে? মাঠে নেমে গেছে এবার নতুন করে রজব তৈয়ব এরদোয়ান। ইসরায়েলের সাথে কঠিন খেলা শুরু। এরদোয়ান বলছেন যেকোনো সময় নেতাকাকুর সাথে তার লড়াই শুরু হতে পারে, অর্থাৎ ইসরায়েল তুরস্কের মধ্যে নতুন একটা ঘটনা ঘটতে পারে। পাশাপাশি পাকিস্তান থেকে দুই দেশের ডেলিগেটরা চলে গেছেন একেবারে শূন্য হাতে। আমেরিকান পাতা ফাঁদে ইরান পা দেয়নি, এজন্য ট্রাম্প আবারও হতাশ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আবারও আসছে মার্কিন কার্গো জাহাজ, মানে কার্গো বিমানগুলো। প্রচুর অস্ত্র ঢুকছে অভিযোগ, তার মানে দুই দেশ আবার যুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে। চলেন, আজকে অনেকগুলো খবর আছে আপনাদের জন্য। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটা হলো, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রথমেই বলেছিলেন ইরান হেরে গেছে, আমেরিকা বিজয়ী হয়েছে। প্রথম প্রশ্ন ট্রাম্পের কাছে, এই যুদ্ধবিরতির জন্য আলোচনা কে চেয়েছিল? আমেরিকা, ইরান নয়। পৃথিবীর প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট জে ডি ভেন্স পাকিস্তানে এসেছিলেন কিসের আশায়? ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং অন্যতম ট্রাম্পের আরেক অ্যাডভাইজার স্টিভ উইটকফ কেন এসেছিলেন? তাদেরকে ইরান টেনে এনেছে, নাকি এই যুদ্ধ তাদেরকে বাধ্য করেছে টেনে আনতে? ট্রাম্প যত বড় গলা ফুলিয়ে তার বীরত্বের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবাই বলছে ট্রাম্প হেরে গেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা কি শোনেন, যখন দুটো দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে এবং সমাধানে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছিল, 21 থেকে 24 ঘন্টা বলা হচ্ছে টাইমটি। দুটো দেশের মধ্যে এই আলোচনা চলাকালীন সময়ের মধ্যে ইরান এমন ভাবে ওই দেশটিকে ধোলাই করেছে আলোচনার মধ্যে, যেখানে আমেরিকার জে ডি ভেন্স, কুশনার, স্টিভ উইটকফ বড় কোনো কথাই বলতে পারেনি। একটু পরপরই শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেছেন আর মতামত চেয়েছেন। কেন এই বিষয়টি ঘটেছে? খুব ইম্পর্টেন্ট একটা তথ্য খেয়াল করেন। আমাদের বাংলাদেশের যারা আছেন তারা মন দিয়ে শুনবেন। ইরানে যারা মধ্যস্থতা করতে এসছেন তাদের প্রোফাইল কেউ ঘেটেছেন? আমাদের সাংবাদিকরা তো শুধু গরম গরম খবর দেন, দিয়ে ভিউ কামাই করেন, অথবা টেলিভিশনে হ্যাবি হ্যাবি শিরোনাম দিয়ে ভিউ বিক্রি করেন। কজনে ইরানের এই ডেলিগেটদের বা ইরানের রাজনৈতিক নেতাদের পার্সোনাল প্রোফাইল ঘেটেছেন? আমার এই যুদ্ধটা শুরুর আগ থেকেই আমি বিভিন্ন দেশের নেতাদের প্রোফাইল ঘাটার চেষ্টা করি। আমি আলী লারিজানির প্রোফাইল ঘেটেছি, তার ডক্টরেটের পুরো বিষয়টা নিয়ে আমি স্টাডি করেছি। আমি আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তারও পুরো ডক্টরেটের কাগজপত্রগুলো, পেপারসগুলো আমি ঘেটেছি। বাকের গালিবাফ, আরো যারা আছেন ডেলিগেট, বিশ্বাস করবেন ইরানের কাছে আমেরিকা এই আলোচনায় কোনো চান্সই পায় নাই। আলোচনা করবে কি? আমেরিকার যোগ্যতাটা কি? একজন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, একজন লেখক মানুষ, আরেকজনকে পলিটিশিয়ান নর্মাল। তাদের আমেরিকান নাগরিক ছাড়া তাদের এক্সেলেন্সি কি? তাদের স্কিল কি? তাদের বলার মতো আইডেন্টি কি? শুধু আমেরিকান নাগরিক? আমেরিকায় যে ছেলেটা মূর্খ থাকে সেও কিন্তু ইংরেজিতে কথা বলে। এটা মানে ভাববেন না যে সে অনেক বড় পিএইচডি ডক্টরেট করা। কিন্তু ইরানের যারা বসছেন ওই টেবিলে ম্যাক্সিমাম লোকজনই ডক্টরেট পিএইচডি করা। তার কোনো মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় করেনি, পাকিস্তানি করেনি। এক একজন
আমেরিকাতে করা, একজন ইংল্যান্ডে করা। তাদের বিষয়বস্তু, তাদের যে পেপারস ঘেটে আমি দেখলাম মাথা নষ্ট হওয়ার মতো ব্যাপার। ইরান রাজনৈতিক জায়গায় কাদেরকে বসিয়েছে, দেশ পরিচালনা যাদের বসিয়েছে তাদের মেধার কাছে। যদি ইরানের রাজনৈতিক ক্যারিয়ারের একদম দুর্বল লোকটার কথা বলি, বাংলাদেশের সবচেয়ে মেধাবী লোকটা হচ্ছে তারা ভালো। কেন বুঝতে পারছেন যে বাংলাদেশ কেন রাজনৈতিকভাবে চামচামি করে বোঝেন? কত দেখি ক্যামব্রিজ থেকে অক্সফোর্ড থেকে নিয়ে আসে, এগুলোর আমি জানি না ভিতরে কি আছে। এরা রাজনৈতিক দল দাস ছাড়া, চাকরামি ছাড়া কিচ্ছু করে না। এরা সত্য মিথ্যা বোঝেই তো না। রাষ্ট্র কি জিনিস আর জনগণ কি জিনিস আর দল কি জিনিস এরা বাংলাদেশের বোঝেই না। এসটি ইমাম, গহর রিজভী এরা কিন্তু হাই প্রোফাইল লোক, কিন্তু ভেতরে কিচ্ছু নাই। শুধু হাসিনার আওয়ামী লীগকে কিভাবে বিজয়ী করতে হবে, ভারতের কাছে এজেন্ডা দিয়ে ভারতকে কিভাবে খুশি করে হাসিনাকে ক্ষমতায় রাখা যাবে, এর বাইরে তাদের কিচ্ছু না। কিন্তু দেখেন ইরান, ডক্টর আলী লারিজানি বিগ প্রোফাইলের একজন ব্যক্তি শহীদ হয়ে গেছেন হাসতে হাসতে। এখন আছেন কে? আব্বাস আরাকচি, ডক্টরেট করার লোক। বাকের গালিবাব, তার প্রোফাইল দেখেন। একজন প্রফেসর, একজন ডক্টরেট মানে পিএইচডি করে, এই লোকগুলো আজকে আলোচনায় বসছে আমেরিকার সাথে। আমেরিকা চান্স পাবে কি করে? তারা আলোচনার মধ্যে একটু পরবর্তী ট্রাম্পকে ফোন দিছে। এই ইরান এটা বলেছে আমরা কি করব, এটা বলেছে। আসলে মূলত খেলাটা হয়েছে কি দেখেন, খেলাটা হয়েছে ইরানের সাথে। এই খেলাটি আমেরিকার বলা হচ্ছে দুটো পরিকল্পনায় বা দুটো ফাঁদ তৈরি করছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আলোচনায় ইরানের কোনো দাবি মানবেন না, এটি তার সিদ্ধান্ত। কিন্তু তিনি কোনোভাবেই ইরানকে দিয়ে যুদ্ধ বিরতি ঘটাতে পারছিল না। ইরান যেভাবে ধোলাই দিচ্ছিল, তো তার জন্য কয়েকটা দিন সময় লাগবে, কারণ আমেরিকার অস্ত্র ফুরিয়ে আসছিল গালফ কান্ট্রিতে, বা ইসরায়েলের কাছে মিসাইল ফুরিয়ে আসছে, তাদের প্রতিরক্ষা সিস্টেম অন্ধ হয়ে গেছে। আজকের খবর দেখেন, কিছু কিছু তথ্য বলছে যে ট্রাম্প মূলত অস্ত্র নতুন করে আনার জন্য একটা কৌশল নিয়ে যুদ্ধবিরতি ঘটিয়েছে পাকিস্তানকে দিয়ে। সে ইরানের সাথে মূলত কোনো আলোচনা করবে না। আরেকটি পক্ষ বলছে যে ট্রাম্প যেভাবে পুরো পৃথিবীব্যাপী বা তার দেশের কাছে অজনপ্রিয় হচ্ছিল এবং পুরো পৃথিবী তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল, ট্রাম্প এই আলোচনা দিয়ে তার অবস্থানটাকে নতুন করে চেঞ্জ করতে চেয়েছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি বিজয়ী হয়েছেন বা কোনো একটা ভাবে ইরানকে আলোচনার মাধ্যমে যুদ্ধ থেকে বেঁচে যাওয়া। এখন সেটা কোনটা সত্য সেটা বুঝবো আমরা আগামী দিনে কি হয়। ইতিমধ্যে দেখেন ব্রিটেন বলছে তারা 50টি দেশ নিয়ে আমেরিকার সাথে একটি জোট করবে হরমুজ প্রণালী দখলে। জাতিসংঘ বলছে যে এরকম কোনো কাজের অনুমতি দেওয়া হয়নি। ট্রাম্প নতুন করে তার মিত্রদের নিয়ে এগিয়ে আসার জন্য এই সময়টি চেয়েছে। আবার কেউ বলছেন যে ট্রাম্প মূলত তার জোটকে নিয়ে হরমুজ প্রণালী দখলে আসবে, সেই জন্য সময়টি নিয়েছে। তার একটা প্রমাণ পাওয়া গেল কি, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন কার্গো জাহাজগুলো ঢুকতে শুরু করছে, কার্গো বিমানগুলো ঢুকতে শুরু করেছে অস্ত্র টস্ত্র নিয়ে। কি চাই ট্রাম্প? ইরানও প্রস্তুত অপোজিটে। যখন পাকিস্তানে আলোচনা চলছে দুটো দেশের মধ্যে, তখন ইসরায়েলের মিডিয়া কি দেখাচ্ছে? নেতানিয়াহু একটি ম্যাপ নিয়ে দাঁড়িয়ে গেছেন টেলিভিশন স্ক্রিনের সামনে। সেখানে লাল মার্ক করা দেখা যাচ্ছে ইরান, সিরিয়া সহ এই অঞ্চলগুলো। তিনি বলছেন আমেরিকা যতই আলোচনা করুক, যাই করুক, আমি তোয়াক্কা করি না। আমি ইরানেও আক্রমণ করব, ইরানের এখানে এখানে আক্রমণ করবো, লেবাননে আক্রমণ করব। বুঝতে পারছেন? ট্রাম্পকে সে তোয়াক্কা করে না, বলছে আমেরিকা আমি তোয়াক্কা করি না, আমি যুদ্ধে ইরান এবং লেবাননকে আবার হিট করা শুরু করবো। এই পয়েন্টে দেখাচ্ছে সে ম্যাপে। মূলত আমেরিকাকে আসলে নিয়ন্ত্রণ করছে ওই দেশটি। ট্রাম্প কি করবেন কি করবেন না সিদ্ধান্ত দিচ্ছেন নেতানিয়াহু। এটা আমেরিকানরা বলছে, আমি বলছি না। এই যুদ্ধের পর আলোচনাটা সফল হবে কি হবে না, এটা নিয়ন্ত্রণ করছেন এই পদ্ধতিকে নেতানিয়াহু বা ইসরায়েল আমেরিকাকে। নতুবা এখানে যে আলোচনাগুলো হয়েছে এগুলো সবগুলো ইরানের বৈধ অধিকার নিয়ে আলোচনা হয়েছে। দেখেন আমেরিকা যে দাবিগুলো করেছে ইরানের কাছে, প্রত্যেকটা ইসরায়েলের দাবি, আমেরিকার দাবি নাকি নিউক্লিয়ার শূন্যের কোঠায় আনতে হবে। এটা কার দাবি? ইসরায়েলের। আমেরিকা কিন্তু শূন্যের কোঠায় বলেনি। আমেরিকার ওবামা বলেন, এরপর যে বুইরা খাটাস কি জানিয়েছিল, যারা ছিল পরবর্তী জো বাইডেন, এরপর ট্রাম্প, তারা বলছে যে যেই পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ না করলে, মানে যেটা করলে নিউক্লিয়ার বোমা বানানো সম্ভব, সেটা করা যাবে না। একটা লিমিটের মধ্যে রাখতে হবে, 60%-এর নিচে রাখতে হবে, এইটা সেটা। আর ইসরায়েল কি বলছে? শূন্যের কোঠায়।
ইরান নিউক্লিয়ার নিয়ে এটা মার্বেলও বানাতে পারবে না, এরকম ভাবে নির্দেশনা। পাশাপাশি যে নিউক্লিয়ার ইরানের হাতে আছে এগুলো সব আমেরিকা বা ইসরায়েলের কাছে দিয়ে দিতে হবে। ও মাই গড, বুঝতে পারছেন? ইরানের যা নিউক্লিয়ার আছে বা ইউরেনিয়াম আছে, ইরান যেই 450 কেজি সংগ্রহ করেছে, এগুলো দিয়ে দিতে হবে কাকে? আমেরিকাকে। ইরান জীবনে এটা রাজি হবে? পৃথিবী উল্টে গেল, ইরান বলছে যে না। ইরান বলছে ওরা এই মিটিং এর নামে আসলে প্রতারণা করতে এসছে, এটা ইরান জানে। ইরান বলছে যে তারা আলোচনার নাম করে ভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য খেলছে। ইরান প্রস্তুত আছে, তোমরা যে খেলায় খেলতে চাও ইরান প্রস্তুত আছে। ইতিমধ্যে পাকিস্তানও হতাশ, কারণ আলোচনা ব্যর্থ হয়েছে। জেডি ভ্যান্স আমেরিকা চলে গেছে, ইরানের ডেলিগেট ইরানে চলে গেছে, কোন রেজাল্ট আসে নাই। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান কি বললেন? যদি পাকিস্তানে এই আলোচনা না হতো তাহলে এই যুদ্ধে পাকিস্তান ওই দেশটির বিরুদ্ধে জড়িয়ে যেত। এরদোয়ান বলছেন লেবানন ইরান আমাদের ভাই। যেভাবে কারাবাখ লিবিয়া তুর্কি সেনারা ঢুকে পড়েছে, ওই দেশটির বিরুদ্ধে, নেতাকাকুর কথা বলছেন, ওই দেশটির বিরুদ্ধে ইরান এবং লেবাননের জন্য যে কোনো সময় মাঠে নেমে যাবে তুর্কি বাহিনী। কে বলছেন? এরদোয়ান। গরম হয়ে গেল নেতানিয়াহু, এখন চলছে হ্যাব্বি আকারের কথাবার্তা, যে কোনো সময় এই লড়াইতে জড়াতে পারে তুরস্ক। এই হুমকি এরদোয়ানের মুখ থেকে এসছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কঠিন ভাষায় টুইট করেছে দেশটির বিরুদ্ধে, আবার সেই টুইট মুছতে হয়েছে, আবারও করছে, আবারও মুছতে হয়েছে আমেরিকার ঠাপানি খেয়ে। প্রশ্ন হলো তুরস্ক কি আওয়াজ দিচ্ছে নাকি এই যুদ্ধে জড়াবে? এখন হিসেবটা চলে গেছে অন্যদিকে, খুব মন দিয়ে শুনবেন। যদি আমেরিকা তার মিত্রদের নিয়ে হরমুজ রক্ষায় আবার নামে, এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে, যেটা আর যুদ্ধবিরতি দিয়ে সমাধান হবে না। কারণ এই লড়াইতে তুরস্ক আসবে, এই লড়াইতে চীন রাশিয়া নেমে যাবে, এই লড়াইতে উত্তর কোরিয়া নামবে। কারণ চীনের পররাষ্ট্রমন্ত্রী জরুরি ভিত্তিতে উত্তর কোরিয়া সফর করেছেন কিম জং উনের সাথে, গত একদিন দুদিন আগে আমি আপনাদের লাইভে বলেছি। অর্থাৎ চীন তো প্রতিটি বক্তব্যের ব্যাখ্যা জানে। এই লড়াইতে শুধু ইরান লড়াই করেনি, ইরানকে সর্বোচ্চ সহযোগিতা করেছে চীন এবং রাশিয়া। আপনারা জানেন, হয়তো সৈন্য পাঠায় নাই, হয়তো দেখা প্রকাশ্যে বোমা পাঠায়নি। যেমন আমেরিকা বলছে ইরানকে কাঁধে রেখে এন্টি কি বলে বিমান, মানে বিমান ক্রাশ করার জন্য যেই ক্ষেপণাস্ত্র টাইপের, বুঝছেন না, যে এরকম করে কাঁধে ধরে ধরে যে বিমান যায়, বিমানকে টার্গেট করে লক করে মারা যায়, এই মিসাইলগুলো দিয়েছে চীন। চীনের বিরুদ্ধে আমেরিকা আজকে অভিযোগ করেছে যে ইরানের কাছে প্রচুর পরিমাণে হাতে বহনকারী মিসাইলগুলো বা রকেট টাইপের যে অস্ত্রগুলো আছে এগুলো চীন দিয়েছে। চীন সরাসরি নাকচ করেছে। ধরেন চীন আর রাশিয়া যে কার্গো জাহাজগুলো পাঠিয়েছে ত্রাণের নাম করে, এগুলোর ভিতরে কি আছে আপনি আমি সবাই জানি, আমেরিকাও জানে। এখন আমেরিকা কোন ভাষায় ওদের সমালোচনা করবে, যেখানে আমেরিকা নিজেই প্রকাশ্যে ইসরায়েলকে সহযোগিতা করছে? সে চীনকে কি করবে? সে চীনকে বলছে, হুমকি দিছে যে চীনকে আমরা দেখে নিব, তাদের উপর ট্যারিফ বাড়িয়ে দিব 50%, বুঝছেননি? আমেরিকা চীন এবং রাশিয়াকে থ্রেট দিছে। ইরান বলছে যে আমরা জানি এটা, মানে আমেরিকা বা ট্রাম্প সত্য বলে না, সত্য কাজ করে না, আমরা আমাদের পুরো প্ল্যান ধরে নিয়ে আমরা আগাচ্ছি। হরমুজ ইরানের কন্ট্রোলেই থাকবে, যদি কারো বাপের বেটা পারে আসে নিতে আসো। এখন আমেরিকা নতুন করে আবার অস্ত্র আনছে, আবার নেতানিয়াহু নতুন করে হুমকি দিচ্ছে। পাশাপাশি আজকেও নেতানিয়াহু আবারও লেবাননে ব্যাপক অ্যাটাক করেছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এবং নতুন করে এই মাঠে এরদোয়ান নেমে যাওয়ায় যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাবে? একদিকে তুরস্ক ন্যাটোর দেশ, আবার একদিকে তুরস্ক মুসলিমদের অন্যতম বন্ধু রাষ্ট্র। যে কোনো মুসলিমদের বিপদে তুরস্ক রাষ্ট্রটি বা এরদোয়ানের দেশটি এগিয়ে আসে। কিন্তু তুরস্ক অনেক রকম চাপে থাকে, ঘরে এবং বাইরে। আপনারা জানেন একটি সেকুলার দেশ, রাষ্ট্র ক্ষমতায় এরদোয়ান থাকলেও এই দেশটিকে নিয়ে খেলে। ভেতরে ইসরায়েল আছে, সেকুলার CHP TSP আছে, বহুত ওই মাথামোটা আর কি বামরা আছে, অনেক কিছু সম্ভব।
কিন্তু এরদোয়ানের সাথে নেতানিয়াহুর বিরোধ কিন্তু অনেক দিন ধরে। এই দুটো দেশের মধ্যে দুতিয়ালিও বন্ধ ছিল, মানে একদম কি বলবো, এম্বাসিও বন্ধ ছিল। অনেক ফাইট লড়াই গেছে গাজাকে হেল্প করা নিয়ে। তো এবার তুরস্ক যে কথাটি বলেছে, তারা ইরান এবং লেবাননের জন্য মাঠে নামবে, এটি যদি সত্যি হয় খেলা জমে উঠবে। এরদোয়ান বলছেন, আমি কয়েকটি গণমাধ্যমে দেখলাম, এরদোয়ান স্পষ্ট করে বলছে যে পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে ওরা, রক্ত ঝরাচ্ছে ওরা, ওদের বিরুদ্ধে এখন সবার নেমে যাওয়া বা ওদের বিরুদ্ধে লড়াই করে এখন ফরজ হয়ে গেছে। এটা এরদোয়ানের কথা, আমার কথা না। তিনি যে কথা বলেছেন সেই কথাটা এখন বাস্তবায়ন করুন, আমরা দেখতে চাই। কারণ আসছে সময়তে যদি ইরানের বিরুদ্ধে ইউরোপীয় এবং আমেরিকারা জোট করে নামে, সেই ক্ষেত্রে ইরানের জোটটাকেও শক্তিশালী হতে হবে। তবে চীন, রাশিয়া, ইরান সঙ্গে যদি তুরস্ক থাকে খেলা, আর যদি উত্তর কোরিয়া থাকে, এই খেলা খুব কঠিন হয়ে পড়বে। ওই ইউরোপের 50টি, 60টি বা 70টি, 100টি বন্ধু বলেই আসলে হবে না। এরা ম্যাক্সিমাম এলো আকাটা, মানে ভয় আগে অর্ধেক শুয়ে পড়বে। এক ইরান যেভাবে দুটো দেশকে শুইয়ে দিয়েছে, সঙ্গে গালফ কান্ট্রিকে, তার মানে ইরানকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা আশা করি এই যুদ্ধটা আর না আগাক, ট্রাম্পের শুভবুদ্ধির উদয় হোক, তিনি যে প্রতারণামূলক কাজগুলো করছেন এটা বন্ধ করুক। কারণ পৃথিবী এমনি সংকটে আছে, পুরো পৃথিবীর জ্বালানি সংকট তৈরি হয়েছে, মানুষের মধ্যে কি হতাশা। আমি আমার কথা কি বলবো, 6 দিন পাম্পে দৌড়ে আজকে মাত্র 20 লিটার তেল পেলাম। তো পাম্পের মালিক বিএনপি করেন, আমার সাথে সম্পর্ক ভালো, তাকে ফোন করে পার্সোনাল রিলেশন দিয়ে। আরেকদিন গ্যাস পেয়েছি ডিসি অফিসের সুপারিশ দিয়ে। বুঝতে পারছেন বাকি লোকদের অবস্থা কি? আমি কোনো লং জার্নি করতে পারতেছি না, আমার অনেক জরুরি কাজ আটকে আছে। আপনাদের জন্য কিছু আধুনিক ডিভাইস কিনবো, সাউন্ড সিস্টেমের প্রবলেমের জন্য এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারছি না। কোথায় গিয়ে আমি আটকে পড়বো আল্লাহ ভালো জানে। এই দেশের পরিস্থিতি বোঝেন, যদি আমাদের এই অবস্থা, একদম অতি সাধারণ মানুষের কি অবস্থা হয়। কঠিন একটা অবস্থা বাংলাদেশের। যুদ্ধটা শুরু হলে ভয়াবহ দিকে যাবে বাংলাদেশ, পুরো পৃথিবী লকডাউনে চলে যাবে, এরকম হুমকি আসতেছে। এখন ট্রাম্প কি করবে? তিনি কি ইসরায়েলকে খুশি করতে আবারও যুদ্ধে জড়াবে, নাকি তিনি ইরানের দাবি মেনে নিয়ে পৃথিবীকে শান্তির পথে টেনে নেবে? সেটা দেখার অপেক্ষা রইলাম আমরা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।